আজ থেকে আমরা আমাদের 20 মিনিটসের রিভিশন ক্লাস শুরু করলাম। এই 20 মিনিটসের রিভিশন ক্লাসে কী হবে, এবিটি এর সমস্ত পেজের 1 মার্কসের কোশ্চেন অর্থাৎ এমসিকিউ শূন্যস্থান আর সত্য মিথ্যা করিয়ে দেওয়া হবে। অনেকের এই জায়গায় খুব প্রবলেম দেখা যায়, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের একটাই অনুরোধ, তোমরা সবাই ভালো করে দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। এভাবেই আমরা রোজ একটা একটা করে পেজ সলভ করব এবং রোজ 20 মিনিটস করে এই রিভিশন ক্লাস চলতে থাকবে। চলে আসি তাহলে আজকে আমাদের প্রথম অঙ্ক আমরা শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলেছে? প্রথম অঙ্ক আমাদের বলছে নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে জমানোর ক্ষেত্রে, টাকা জমানোর ক্ষেত্রে কোনটা বেশি লাভজনক। আমরা কি জানি যে চক্রবৃদ্ধি সুদ হলে, আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর সুদ কি হয়, বাড়ে, আর সরল সুদের ক্ষেত্রে সেম থাকে। তাহলে কোথায় লাভ বেশি হবে? অপশান এ, চক্রবৃদ্ধি সুদে লাভ কিন্তু বেশি হবে। কেন? কারণ যেহেতু এখানে প্রত্যেক বছর টাকাটা বাড়তে থাকে, চক্রবৃদ্ধি মানে ক্রমশ সুদটা বাড়তে থাকবে। ওকে, চলে আসি নেক্সট অঙ্ক আমাদের কি বলছে? নেক্সট অঙ্ক আমাদের বলছে যে সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে, বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয় তাহলে আমরা কি জানি যে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হয়। যদি কোনো সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হয় তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হয়, আমরা জানি এটা। তাহলে এখান থেকে আমরা অপশানটা ম্যাচ করি। অপশান যখনই দেবে আমরা দেখব কোন অপশান আগে 4 আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার সিতে 4 আছে, কিন্তু অপশানটা একটু অন্যরকম আছে। কিরকম আছে? অপশান আছে এসির মান। তাহলে আমি যদি এখান থেকে এসির মান বার করতে চাই, 4টাকে আমাকে এদিকে আনতে হবে। তাহলে বি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু কী হয়ে যাবে? এসি হয়ে যাবে। বি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু কী হয়ে যাবে? এসি হয়ে যাবে। ওকে, বোঝাতে পারলাম। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক বলছে অবিন্যস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে, মানে হয় ছোট থেকে বড় নয় বড় থেকে ছোট হিসেবে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে, এখানে একটু ভালো করে দেখব, তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে, মানে যদি আমাকে জোড় দেয় তাহলে দুটি মধ্যমান বেরোবে, আর যদি আমাকে বিজোড় দেয় বা অযুগ্ম দেয় তাহলে আমাদের একটাই মধ্যমান বেরোবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? তাদের যে গড় হয় তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি শ্রেণী মধ্যক। সরি, শ্রেণী হবে না, অবিন্যস্ত বলেছে, তাদেরকে আমরা কি বলবো? মধ্যক বলবো। তাদেরকে আমরা কি বলি? মধ্যক বলি। যেমন আমি যদি লিখি, এই একটা সংখ্যা লিখলাম, এখানে মধ্য কোন, এখানে মাঝখানে কোনটা হবে? 3 হবে। কিন্তু যদি আমি এটা একটু ঘুরিয়ে লিখতাম এরকম, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে কোন দুটো সংখ্যা পড়ছে? 4 আর 6। তখন এদেরকে যোগ করে 2 দিয়ে আমাকে ভাগ করতে হতো। তো আমরা তাকে কি বলতাম? মধ্যক বলতাম। ওকে, পরেরটায় চলে আসি। তাহলে এর অপশন হলো মধ্যক। পরেরটা আমাদের কি বলেছে? ওই যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ঘনক মানেই ঘনকের আয়তনের অনুপাতের ফর্মুলা কি? আমরা জানি ঘনকের একটা বাহুকে আমরা এ ধরি, তাহলে a1³ বাই a2³ কত বলেছে আমাকে? 8/125 বলেছে। তাহলে এইখানে ওপর নিচে কিউব আছে বলে আমরা কি করছি? a1/a2 এর হোল কিউব নিয়ে নিচ্ছি। আর এদিকেরটা আমরা কিউবে যদি ভাঙাই, আমরা কি জানি? 8 কার কিউব 2 এর কিউব, 125 কার কিউব 5 এর কিউব। তাহলে কিউব কিউব ক্যান্সেল হয়ে গেল। তাহলে a1/a2 কত পেলাম আমরা? 2/5। এবার আমাদের কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল আমাদের? যেহেতু ঘনকের 6টা তল হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল 6a²। তাহলে অনুপাত কি হলো? 6a1² = 6a2²। তাহলে এখান থেকে কি কি ক্যান্সেল হবে? 6 ক্যান্সেল হবে। a1 এর মান আমরা কত দেখতে পাচ্ছি? এখানে 2 আছে, তাহলে আমরা লিখলাম এখানে 2 এর স্কোয়ার। কেউ এক্স ধরে করতে পারে, কিন্তু 1 নম্বরের জন্য অত খেটে লাভ নেই। a2 এর মান এখানে কত আছে? a2 এর মান এখানে 5 আছে, তাহলে আমরা লিখলাম 5 এর স্কোয়ার। তাহলে কত হয়ে গেল? 2 এর স্কোয়ার 4, 5 এর স্কোয়ার 25। তাহলে এখানে কত অপশন হয়ে গেল? 4:25। অপশন কত হয়ে গেল? অপশন আমাদের হয়ে গেল বি। কি বললাম বোঝাতে পারলাম? চলে আসি নেক্সট। আমি জানি একটু তাড়াতাড়ি বলছি কারণ আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে এই পার্টগুলো। পরের অঙ্কটা আমরা দেখি কি বলেছে আমাদের। বলছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, তাহলে দুটো বৃত্ত আঁকি, তারা যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কেমন হবে? তাহলে এমন একটা আঁকা হবে। ওকে, তারা যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কেমন আঁকাটা হবে? আঁকাটা হবে এরকম। ঠিক আছে, তাহলে এখানে তাদের সাধারণ স্পর্শক কি বলছে? সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক মানে এমন একটা স্পর্শক যেটা দুটো বৃত্তকেই ছেদ করবে। তাহলে কটা সাধারণ স্পর্শক পেলাম আমরা? একটি মাত্র সাধারণ স্পর্শক পেলাম। যদি কোনো দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে আমরা কতগুলো স্পর্শক পাবো? মাত্র একটি স্পর্শক পাবো। তাহলে অপশান এ হয়ে গেল। চলে আসলাম আমরা পরের অঙ্ক। পরের অঙ্ক আমাদের বলছে
যে কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার 1 - কস স্কোয়ার থিটার মান কত। ওকে, তাহলে আমরা কি জানি যে 1 - কস স্কোয়ার থিটা মানে কত হয়ে যায়, 1 - কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা হয়ে যায়। তাহলে কস থিটা থাকলো, এই রুট আছে, রুট সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে রুটটার স্কোয়ারটা কি হয়, ক্যান্সেল হয়ে যায়, তাহলে কত হয়ে গেল, সাইন থিটা হয়ে গেল। সাইন স্কোয়ার থিটার রুট করলে কত পেয়ে যাই আমরা, সাইন থিটা পেয়ে যাই। তাহলে কস থিটা বাই সাইন থিটা মানে কি হয়, কট থিটা হয়। কস থিটা বাই সাইন থিটা মানে কি হয়, কট থিটা হয়। আর সাইন থিটা বাই কস থিটা মানে কি ছিল আমাদের ফর্মুলায়, ট্যান ছিল। ওকে, তাহলে এখানে যেহেতু কস বাই সাইন দিয়েছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, কট থিটা পেয়ে গেলাম। তাহলে অপশান দেখি কত নম্বরে আছে আমাদের, অপশান হচ্ছে এতে আছে। ওকে, এবার আমরা চলে আসি শূন্যস্থানে। শূন্যস্থানে দেখি কি কি বলেছে আমাদের। শূন্যস্থানে আমাদের প্রথম অঙ্ক বলেছে 180 টাকার এক বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত। ওকে, তাহলে 180 টাকাটা কি, আসল, আর সুদ আসল কত বলেছে 198। তাহলে আমরা কি বুঝতে পারছি যে সুদ হচ্ছে 18। কি করে পেলাম, 198 মাইনাস 180। ওকে, তাহলে সুদ কত পেলাম, 18। তাহলে আমরা ফর্মুলা কি জানি, আই ইকুয়ালস টু PRT/100। তাহলে সুদ কত পেয়েছি 18, তাহলে আই এর জায়গায় কত বসলো 18। পি মানে আসল, আসল আমাদের বইতে কত বলেছে 180, তাহলে পি এর জায়গায় আমরা কত লিখলাম 180। আর আমাদের বার করতে বলেছে, তাহলে আর আমরা লিখলাম। এবং সময় কত হবে, এখানে অনেক স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, সময় যেহেতু বার্ষিক বলেছে তাহলে সময় কত বছর হবে, 1 বছর হবে। আর নিচে 100 যেমন আছে লিখে দিলাম। তাহলে এই জিরো ক্যান্সেল করলাম, 18 দিয়ে 18 ক্যান্সেল হলো, এখানে 1 থাকলো। তাহলে আর ইকুয়াস টু কত হয়ে যাবে, 10 দিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, কত হয়ে গেল 10%। তাহলে আর ইকুয়াস টু কত পেয়ে গেলাম আমরা, 10%। ওকে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক বলছে যে একটা সমীকরণ দিয়েছে, যেখানে সমীকরণটা আমি একটু লিখে নিচ্ছি। এই সমীকরণ কখন দ্বিঘাত সমীকরণ হবে না, আমরা কি জানি, এ নট ইকুয়ালস টু 0 হয় দ্বিঘাত সমীকরণে। তাহলে দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যখন এ ইকুয়ালস টু 0 হবে। আবার বলছি, এ নট ইকুয়ালস টু 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে, আর এ ইকুয়ালস টু 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। যখন আমাদের এ ইকুয়ালস টু 0 হয়ে যাবে তখন কি হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে এ কোনটা, এখানে আমার এ হচ্ছে P-3, কারণ এক্স স্কোয়ারের সহগটা এ হয়। তাহলে আমরা কি বলেছি, এ ইকুয়ালস টু 0 হতে হবে। তার মানে এর জায়গায় কত লিখলাম, P-3 ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে পি এর ভ্যালু কত পাচ্ছি, +3। পি এর ভ্যালু কত পেলাম আমরা, +3। ওকে, চলে আসি আমরা আমাদের পরের অঙ্কে। বলেছে cos 40 প্লাস থিটা ইকুয়ালস টু, সরি না, মাইনাস সাইন 50 মাইনাস থিটার মান কত, এই আমাদের বলেছে। ওকে, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে কসকে চেঞ্জ করতে পারি বা সাইনকে চেঞ্জ করতে পারি। আমি এখানে কসকে চেঞ্জ করলাম সাইনে, তাহলে কি হয়ে গেল 90 মাইনাস 40 ডিগ্রি মাইনাস থিটা, কি হয়ে গেল 90 ডিগ্রি মাইনাস 40 মাইনাস থিটা হলো কেন, এই যে প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে গেল। ওকে, পরেরটা যেমন লেখা আছে আমরা লিখে দিলাম। তাহলে এটা যদি আমরা একটু সলভ করি, 90 মাইনাস 40 মানে কত হয়ে যাবে 50। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সাইন 50 মাইনাস থিটা প্লাসে আছে, এখানে সাইন 50 মাইনাস থিটা মাইনাসে আছে, তাহলে প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, অ্যান্সার কত বেরোবে 0। অ্যান্সার কত হলো 0। আমি জানি অনেক ফাস্ট বলছি, কিন্তু কিছু করার নেই, আমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট করতে হবে। চলে আসি পরেরটায়। এবং এই অঙ্কগুলো আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করেছো, তো একটু বোঝালেই বুঝে যাবে। পরের অঙ্কটা বলেছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়, অনুরূপ বাহুগুলি সর্বদা সমানুপাতি হয়। অনুরূপ বাহুগুলো কি হয়, সমানুপাতি। অনেকে কি লিখে দেয় ভুল করে, সমান। মনে রাখবো, সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয় না, কি হয়, সমানুপাতি হয়। ওকে, সমান কিন্তু হবে না। তাহলে এখানে আমরা লিখে দেবো, এখানে লেখার জায়গা নেই, এটা হবে সমানুপাতি। চলে আসি পরের অঙ্কে। বলছে যদি একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি হয়
ভূমির ব্যাসার্ধ আর হয়, আয়তনকে ভি বলেছে, ভূমির ব্যাসার্ধ আর, তাহলে উচ্চতা এইচ হলে এইচ এর ভ্যালু কত আমাকে বার করতে বলছে। আমরা কি জানি, আয়তন ভি বলেছে, আয়তনের ফর্মুলা কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচ এর ভ্যালু যখন বার করব, খুব ভালো করে বুঝবো, এইচ এর ভ্যালু যখন আমরা বার করবো, আমরা এই পুরো পোর্শনটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এইচ ইকুয়ালস টু কি লিখতে পারি, ভি যেমন ছিল 3 এদিকে ডিভাইড ছিল, ওদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 3 ভি এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল। আর পাই আর স্কোয়ারটা এইচ এর সাথে মাল্টিপ্লাই ছিল, এদিকে এলে কি হয়ে গেল, ডিভাইড হয়ে গেল, এদিকে এলে কি হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। ওকে, আবার বলছি যে আমরা লিখেছিলাম ভি ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে আমরা এইচটা বাদ দিয়ে এই পুরোটাকে এদিকে আনতে চাইছি, তাহলে 3টা ভি এর সাথে কি হয়ে যাবে, মাল্টিপ্লাই, আর পাই আর স্কোয়ারটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। ওকে, তাহলে অ্যান্সার কত বেরোলো, এইচ ইকুয়ালস টু 3v বাই পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে কত লিখছি, এইচ ইকুয়ালস টু 3v বাই পাই আর স্কোয়ার। এবার আমরা চলে আসি পরের অঙ্কতে। পরের অঙ্কটা আমাদের কি বলেছে, বলেছে যদি এই সংখ্যাগুলোর গড় 13 হয়, তাহলে গড় আমরা কি করে বার করি, আমাদের যতগুলো সংখ্যা দেওয়া আছে সেগুলোকে আমরা অ্যাড করি। কি কি দেওয়া আছে, 6 প্লাস 8 প্লাস 9 প্লাস এক্স প্লাস 2 এক্স প্লাস 4 12 প্লাস 14 প্লাস 17 প্লাস 30 প্লাস 24। এটাকে আমরা কত দিয়ে ডিভাইড করব, যতগুলো সংখ্যা আমাকে বলেছে, ঠিক আছে, নাম্বার অফ অবজারভেশন দিয়ে আমরা ডিভাইড করব। দেখি কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কতগুলো সংখ্যা পেলাম, 10। তাহলে আমরা গড় কত পাবো, 13 আমাদের গড় বলে দিয়েছে, তাহলে আমরা লিখলাম ইকুয়ালস টু 13। ওকে, তাহলে আমরা এবার যোগ করি, 6 8 14 23 25 29 41 55 72 102 126, তাহলে কত পেলাম, 126 প্লাস এক্স কতগুলো আছে, দুটো আছে, তাহলে অ্যাড করলে 2x, এই 10টা ওদিকে চলে গেল, মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে কত হয়ে গেল, 130। পরের স্টেপে আমরা কি করব, এই 126কে ওদিকে পাঠাবো, তাহলে এদিকে প্লাস ছিল, ওদিকে গেলে কি হলো, মাইনাস। পরের স্টেপে আমরা এই 2 এদিকে এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়ে বসে আছে, ওদিকে গেলে কি হবে, ডিভাইড হবে, আর 130 থেকে 126 মাইনাস করলে কত পাবো, 4 পাবো, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, 2। এক্স এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, 2। ওকে, আশা করি বোঝা গেছে। চলে আসি পরেরটা। পরের অঙ্কটা দেখি আমাদের কি বলেছে। পরের অঙ্কটা বলছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। এই অঙ্কটা অনেকে করে, আমি বলি 1 বছরের ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবো, 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি হয়, সমান হয়। প্রথম বছরের ক্ষেত্রে বা 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি হয়, সমান হয়। তাহলে যদি এইগুলো সমান হয়, তাহলে এদের অন্তর কিছু পাবো, কত হচ্ছে না, এদের অন্তর আমরা কত পাবো, 0 পাবো। এদের অন্তর কত হবে বা পার্থক্য কত টাকা হবে, 0 হবে। কিন্তু আমাকে এখানে কত বলেছে, 1 টাকা বলেছে, তাহলে এটা কি হবে, প্রথমটা হবে ফলস, প্রথমটা কি হবে, ফলস। আবার বলছি, 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সবসময় কি হয়, সমান হয়, তাহলে এদের কোনো অন্তর পাওয়া যাবে না, এদের অন্তর কি হবে, 0। কেন, যদি সরল সুদে 100 টাকা হয়, চক্রবৃদ্ধিও 100 হবে, তাহলে 100 থেকে যদি আমরা 100 মাইনাস করি কত পাবো, 0 পাবো, তাহলে এটা আর করে দেখানোর দরকার হয়। ওকে, এটা এরকম লিখে দিলেও হয়ে যাবে। পরেরটা, পরেরটা বলেছে যে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে থাকলে, আমরা কি জানি, এক্স আর ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে এরকম লেখা হয়, এক্স আর ওয়াই যদি সরল ভেদে থাকে তাহলে এরকম লেখা হয়। সরল ভেদ আমাকে দেয়নি, তাহলে আমি ব্যস্ত ভেদেরটাই লিখলাম, এক্স প্রপোর্শনেট টু 1/y। এটা যদি হয় তাহলে আমরা কি জানি, এই সাইনটা তুলে আমরা কি জানি, ইকুয়ালস টু কে নিয়ে চলে আসি, এই সাইনটা তুলে আমরা ইকুয়ালস টু কে নিয়ে চলে আসি, তাহলে ওয়াইটা যদি এদিকে আসে তাহলে এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, হ্যাঁ কি না, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কে হবে, এক্স ওয়াই ইকুয়ালস টু কে হবে। কে কি ধরেছিলাম আমরা, কে কে কি বলা হয়, অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক হবে। কিন্তু আমাকে বইতে কোশ্চেনে কি বলেছে, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে এটা কি সত্য হবে, কথা হচ্ছে না, এটা কি, এটাও কি হবে, ফলস হবে। সেকেন্ড অ্যান্সারটাও কি হবে, এটাও ফলস হবে। কেন, কারণ আমরা এক্স ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক পাবো, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক পাবো না। ওকে, চলে আসি পরের অঙ্কে।
পরের অঙ্ক আমাদের বলেছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র স্পর্শক থাকবে। এক কেন্দ্রীয় বৃত্ত মানে ধরা যাক এই একটা বৃত্ত যার কেন্দ্র এটা, আবার এই কেন্দ্র থেকেই আর একটা বৃত্ত আঁকা হয়েছে, এই বৃত্তটা। সমকেন্দ্রীয় বৃত্ত মানে বা এক কেন্দ্রীয় বৃত্ত মানে একটাই কেন্দ্র থেকে দুখানা বৃত্ত আঁকা হয়েছে। তাহলে এদের কি কোনো সাধারণ স্পর্শক থাকবে? আমি যদি ভেতরের বৃত্তটার একটা স্পর্শক আঁকি তাহলে সেটা কি বাইরের বৃত্তটার স্পর্শক হবে? কথা হচ্ছে না। তাই জন্য এক কেন্দ্রীয় বৃত্তের কি থাকবে না? কখনো কোনো সাধারণ স্পর্শক থাকবে না। কোনো সাধারণ স্পর্শক কি হবে না? থাকবে না, মাথায় রাখবে। থাকবে না। তাহলে আমাকে কি বলেছিল যে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। তাহলে এটাও কি হবে? এটাও আমাদের হবে মিথ্যা। ওকে, তিনটেই প্রথমে মিথ্যা হলো। পরেরটা দেখা যাক। পরের কোশ্চেনে কি বলছে দেখি। বলছে সাইন 30°, আচ্ছা বলছে সাইন 30° প্লাস সাইন 60°, এটা কি? এর মান কি সাইন 90 থেকে বড়? তাহলে আমরা আগে এই মানটা দেখি। সাইন 30 মানে হাফ, সাইন 60 মানে √3/2। তাহলে এটাকে যদি আমরা একটুখানি করে নিই তাহলে কত পেয়ে যাব? 1 প্লাস, সরি এক মিনিট, এখানে আমরা কত পেয়ে যাব? 1 প্লাস √3/2। √3 এর মান আমরা কত জানি? 1.732। তাহলে যদি আমরা অ্যাড করি কত হয়ে গেছে? 2.732। এবার যদি এটাকে আমরা ডিভাইড করি আমরা কত পাবো? 1.366। 1 পয়েন্ট কত পাবো? 366। এটা নিশ্চয়ই 1 এর থেকে বড়। তাহলে আমরা কি বলতে পারি? এর মানটা সাইন 90 থেকে বড়। কেন? সাইন 90 = 1, এটা আমরা সবাই জানি। তাহলে ভালো করে একবার দেখে নেব, তাহলেই পারবো। অঙ্কগুলো আমাদের স্পিডেই করতে হবে, কারণ পরীক্ষায় যত আমরা সময় বাঁচাতে পারবো ততই আমাদের ভালো। ওকে, চলে আসি আমরা পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের কি বলেছে? তাহলে এই প্রথম একটা কি হলো? ট্রু হলো, এটা সত্য হবে। পরেরটা আমাদের কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। তাহলে এটা আমরা একটা জিনিস বলে দিই। তাহলে ধরা যাক প্রথমে ব্যাসার্ধ ছিল আর, তাহলে পরে তার আয়তন, প্রথমে তার আয়তন কত ছিল? 4/3 πr3। এখন ব্যাসার্ধকে আমরা কত গুণ করছি? দ্বিগুণ করছি। তাহলে আয়তন কত হয়ে যাবে? 4/3 π2r3। এটা মাথায় রাখবো। অনেকে এখানে কি লিখে দেয়? অনেকে এই জায়গাটা চেঞ্জ করে কি লিখে দেয়? 2r3 এইভাবে লিখে দেয়। সেটা কিন্তু ভুল। আমাকে কি করতে হবে? 2r এর হোল কিউব দিতে হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হয়ে যাবে? 2 এর কিউব করলে 8 আর 8 r3। তাহলে এটাকে যদি আমরা একটু আলাদা করে লিখি, r3টাকে আমি সামনে লিখলাম, ইন্টু 8 আমরা যদি লিখি তাহলে পূর্বের কত গুণ বেরিয়ে গেল? 8 গুণ বেরিয়ে গেল। পূর্বের আয়তনের কত গুণ হয়েছে? 8 গুণ। তাহলে এটাও কিন্তু কি হবে? মিথ্যা হবে। এটাও কিন্তু কি হবে? মিথ্যা হবে। এবং এই অঙ্কটা করার একটা শর্টকাট ট্রিক্স আমি বলে দিই, যে যদি আমাকে দ্বিগুণ বলে তাহলে আয়তন কত গুণ হবে? আয়তন হবে তার হোল কিউব। যদি আমাকে 3 গুণ বলে তাহলে আয়তন কত গুণ বেড়ে যাবে? 3 এর হোল কিউব। তার মানে 2 গুণ বলেছিল, তাহলে আয়তন কত হবে? 2 এর কিউব মানে 8 গুণ। যদি বলে ব্যাসার্ধ 3 গুণ হলে আয়তন কত গুণ বাড়বে? উত্তর হবে 27 গুণ। করে নিজেরা দেখেও নেব। ওকে, চলে আসি আমরা পরের অঙ্কে। পরের এবং লাস্ট অঙ্ক আমাদের সত্য মিথ্যায় কি বলেছে দেখি। আমাদের একটা সংখ্যা দিয়েছে 5 2 5 2 4 3 5 2 5 2 5 2। এই তথ্যের সংখ্যাগুরু মান কি 2 হবে? আগে আমরা দেখি 5 কতগুলো আছে। একটা, দুটো, তিনটে, চারটে। আর 2 কতগুলো আছে? 1 2 3। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান কি হওয়া উচিত? 5। কেন? 5 কবার আছে? 5 আমরা গুণে দেখেছি যে 1 2 3 বার আছে, সরি 1 2 3 4 বার আছে। 5 কবার আছে? 4 বার আছে। আর 2 কবার আছে? 3 বার আছে। তাহলে সংখ্যাগুরু মান কোনটা হয়? যেটা বেশি বার থাকে। সংখ্যাগুরু মান কোনটা হয়? যেটা বেশি বার থাকে। তাহলে লাস্টেরটাও কি হবে? ফলস। ওকে, এইভাবে আমরা প্রত্যেক দিন একটা করে পেপার ধরে তোমাদের যাতে সময় বাঁচে তার জন্য আমি কিন্তু আন্ডার 15 থেকে 20 মিনিটসে এই পুরো সেটটা সলভ করিয়ে দিচ্ছি। ওকে, আমরা প্রত্যেক দিন এইভাবে একটা করে সেট সলভ করে নেবো, দেন আমরা এসএকিউ নিয়ে কাজ করব। ওকে।